দিয়েছে অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের তুলনায় যেন একটু বেশিই ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। সুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্টাধর ভাবের আভাসমাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমার দিককে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া তুলিতে হয়। কতকটা তর্জমা করার মতো, সকল সময়ে ঠিক হয় না। ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠেকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্ম কাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসার তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুর ছায়া ঘন উচ্চতট। নিম্ন তল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মিত দ্রুত পদবেক্ষে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বাকরির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কার্যকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুণ মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আনন্দলোক কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পর্বণ্য তীর্ণভূমি হইতে শব্দতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত, ত্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কার্যক্রমের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। সুভার যে গুটিক কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশ্রী ও পাণ্ডুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখনো ভর্সনা করিতেছে, কখনো মিনতি করিতেছে, তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত।
শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশ্রীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাণ্ডুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহারে মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং শুভা তাহার গ্রীব্রা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রা কর্জনের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষাবিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কার্য করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকলে তাহারা সরাসরি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মাণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময়ে বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত, এজন্য সকলে শুভাকে শুভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়া ডাকিত। শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করিয়া অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে।
ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা অতিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তররত্নাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।